দুইটা এলিমেন্টে আসলে মানুষ ড্রিভেন হয় সোসাইটিতে, একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট আর একটা হচ্ছে পানিশমেন্ট। স্বাগত জানাচ্ছি আমাদের ওই পৃথিবীর 17তম এপিসোডে। আমরা দেখতে দেখতে 16টা এপিসোড পার করে ফেলেছি। আমরা এই ওহে পৃথিবী পডকাস্টটা অ্যাভেলেবেল আছি ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক এবং অ্যামাজন মিউজিকে। তো আপনারা আশা করি আমাদের বিভিন্ন এপিসোড শুনেছেন বা হয়তো ইউটিউবে বা স্পটিফাইতে দেখতেও পেরেছেন। আজকে আমরা নিজেরা একটা বিষয় নিয়ে আলাপ করব, কারণ একটা ইন্টারেস্টিং ক্যারিয়ার নিয়ে আমাদের আলাপ করার সুযোগ আমরা আজকে চিন্তা করেছি, সেটা নিয়েই ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো তার আগে পরিচয়টা দিয়ে নেই। আমি মোহাম্মদ নাজমুল হুদা, আমি সাস্টেনেবল বিজনেস অ্যানালিস্ট এবং আমার সাথে আছেন। আমি ইঞ্জিনিয়ার সাজ্জাদুর রাব্বি। জি, ধন্যবাদ রাব্বি ভাই। তো আমরা আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আজকে একটা আলাপ করি আর কি। মানে আমাদের অনেক সময় অনেক ধরনের পরিসংখ্যান কিন্তু আছে যে স্থানীয় সরকার যারা থাকেন, আমরা সাধারণত সিটিতে মেয়র বা হচ্ছে পৌরসভার মেয়র বা হচ্ছে আমরা স্থানীয় যে কাউন্সিলর বলি বা হচ্ছে যে আমাদের উপজেলা চেয়ারম্যান বলি, তাদের দায়িত্বে কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা দায়িত্ব পড়ে। এবং এটার উপরে অনেক জায়গাতে কিন্তু ভোটিং এবং নির্বাচনের হচ্ছে যে একটা দর কষাকষি এবং অনেক সময় হিসাবও হচ্ছে যে পাল্টে যায়, এরকম একটা বিষয় কিন্তু আছে। এরকম একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। তো এখন যেহেতু নির্বাচন নির্বাচন একটা ভাইব চলতেছে, তো সেই কারণে আমাদের মনে হইলো যে এরকম একটা কানেকশন আমরা হচ্ছে যে দেখি যে সমাজে কিভাবে আছে। কারণ আসলে হচ্ছে যে আমাদের একটা অবজারভেশন হচ্ছে যে যেই মেয়রের রেকর্ড থাকে যে সে শহরটা বেশি ক্লিন রাখতে পারবে এবং সব থেকে বেশি ক্রাইম রেট কম রাখতে পারবে, সেই সব মেয়রদের কিন্তু জনপ্রিয়তাটা বেশি থাকে। উপজেলা চেয়ারম্যানের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের বিষয় আশয় হয়। তো এই ওয়েস্টের ইকোনমিটা কেমন? আমরা হচ্ছে যে ওয়েস্টে তো হচ্ছে যে আমরা বাসা বাড়িতে যে কিচেনের ময়লা আছে সেটা আছে, তারপরে হচ্ছে আমাদের ল্যাট্রিনে টয়লেটে যে ময়লাগুলো হয় সেটা আছে, পাশাপাশি হচ্ছে যে আমরা হসপিটালে অনেক ওয়েস্ট তৈরি হয়। এছাড়া মিল কলকারখানা বিভিন্ন জায়গায় যেগুলো আছে তাদের যে ওয়েস্টগুলো তৈরি হয়, এই যে বিভিন্ন ধরনের ওয়েস্ট তৈরি হয়, এইগুলা কিভাবে ম্যানেজ হয় এই বিষয়ে একটু রাবি ভাই যদি হচ্ছে আপনি একটু বলেন, এরপরে হয়তো আমরা আস্তে আস্তে আলোচনা আগাবো। নাজমুল ভাই, আসলে আমি আপনি যে বিষয়টা বললেন এটার একটু ইন্ট্রো দিতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে একটা পরিসংখ্যান থেকে আমরা আসলে জানি, সেটা হচ্ছে যদি বলি বাংলাদেশে দৈনিক আসলে আহ, কি পরিমাণ বর্জ্য, যেটা আমরা বলতেছি সেটা তৈরি হয় বা এটা প্রডিউস হয় বাংলাদেশে। মানে একটা জরিপে দেখা গেছে বাংলাদেশে প্রায় প্রতিদিন 23,000 টন বর্জ্য তৈরি হয়, এবং যার অর্ধেকের বেশি আসে ঢাকা এবং চট্টগ্রাম শহর। তার মানে ঢাকা এবং চট্টগ্রাম, ঢাকা শহর হচ্ছে মেগা সিটি, এবং এখানে কলকারখানাও বেশি। চট্টগ্রামেও সেম, কলকারখানা অনেক বেশি। পোর্ট সিটি হওয়ার কারণে সেখানে জাহাজ বা জাহাজের একটা বিষয় থাকে, সেখানে কলকারখানাও বেশি, গার্মেন্টস বেশি। তো 50%-এর বেশি ওয়েস্টটা আসলে পুরো বাংলাদেশে যে ওয়েস্টটা আসে তার 50%-এর বেশি এই ঢাকা চট্টগ্রাম থেকে প্রডিউস হয়। তার মধ্যে হয় কি, আসলে খুবই দুঃখজনক এটা, যেটা হচ্ছে 50-60% এই ওয়েস্টের আসলে ম্যানেজমেন্ট, মানে সঠিকভাবে সংগ্রহটা হয়। রিসাইক্লিং এর কথা তো বাদই দিলাম। রিসাইক্লিং যেই থিমটা, এই থিমটা আসলে আমাদের দেশে এখনো মানে পরিপূর্ণভাবে চালুই হয়। আমরা যে 3R যেই থিওরিটা, রিডিউস, রিইউজ এবং রিসাইকেল, আমরা যেই সার্কুলার ইকোনমির যেই থিমটা, সেই থিমটা থেকেই তো আসলে ওয়েস্টটাকে কিভাবে আমরা কমানো যায়, ইউজটা কমানো যায়, এবং সেটাকে পুনরায় যদি আমরা ইউজ করার মতো করে কোনো কিছু ব্যবহার করতে পারি বা তৈরি করতে পারি, তারপরে হচ্ছে সেই জিনিসগুলোকে যদি রিসাইকেলে ফেলতে পারি, তাহলে আমাদের বর্জ্যর পরিমাণটা কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই 3R এর ব্যবহারটা আমাদের বাড়াতে হবে। আর আরেকটা বিষয় আমি যদি বলি, সেটা হচ্ছে শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলের মধ্যে যদি পার্থক্য বলি, সেটা হচ্ছে কি আসলে বর্জ্য ব্যবস্থাপনার পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে শহরে অন্তত যেই সংগ্রহের যেই ব্যবস্থাটা আছে, যেটা পরিপূর্ণ না কিন্তু একটা ব্যবস্থা আছে, কিন্তু গ্রামে এই ব্যবস্থাটা একেবারে নেই বললেই চলে।
যেমন গ্রামে আপনি যদি যান বা আপনি দেখবেন আহ, মানে খোলা এলাকাতেই বা খোলা একটা জায়গাতেই বর্জ্যগুলা ফেলা হচ্ছে। এটাকে যে সঠিক একটা ম্যানেজমেন্ট করবে, সেই ম্যানেজমেন্ট করার মতো কোনো অবস্থা নাই। তার মানে দূষণটা বেড়ে যাচ্ছে। তো শহরে ব্যবস্থাপনা আছে কিন্তু পরিপূর্ণ এটার একটা স্ট্রাকচার নাই। আর গ্রামে ব্যবস্থাপনা একেবারে নাই, যদিও বর্জ্যটা একটু কম, যেহেতু কলকারখানা বেশি নাই। কিন্তু মানুষের যে বর্জ্য, টয়লেটের ওয়েস্টেজ যেটা আপনি বললেন, সেটা তো আছেই, এটা শহর গ্রাম সব জায়গাতেই আছে। আর চ্যালেঞ্জ গুলো আসলে এই বর্জ্য ব্যবস্থাপনায় আসলে অবকাঠামো মানে নির্মাণেরও একটা মানে ইয়া আছে, শর্টেজ আছে। কারণ আপনি যদি এই এগুলোকে ওয়েস্ট ম্যানেজমেন্টটা সুন্দর মতো করতে চান, আপনাকে বর্জ্য ফেলার প্রপার যে বাগার বলি আমরা, ওই জায়গাটা প্লেসটা মানে জোন ওয়াইজ ক্রিয়েট করতে হবে। এখন ঢাকা শহরে আসলে কয়টা জোনকে এইভাবে ভাগ করা হয়েছে, আমার মনে হয় হাতে গোনা দুই একটা এরকম জায়গা আছে যেটাকে জোন হিসেবে ভাগ করা হয়েছে। এবং বিভিন্ন এলাকায় আপনি দেখবেন মুখে মুখে কিছু বিন দেওয়া হয়েছে, কিন্তু বিন গুলাও আসলে আহ, সঠিকভাবে ক্লিনিং হচ্ছে না। কিংবা বিনে মানুষ কিন্তু মানে সুন্দর মতো যে ময়লাটা ফেলবে, ওই ময়লাটা ওই বিনের ভিতরে ফেলছে না, বিনের বাইরে ফেলতেছে। কিংবা রাস্তা দিয়ে যাওয়ার সময় রিক্সা থেকে মানে পলিথিনের যে বিনের ময়লাটা আছে, এটা বিনের উপরে ছুড়ে ফেলতেছে। ছুড়ে ফেলার কারণে ওইটা ঠিক মতো পড়তেছে না। তো এইখানে আসলে আহ মানে জনসচেতনতার একটা বড় অভাব আমি বলবো। এখন এই জনসচেতনতাটা আসলে আহ, মানে অনেকগুলো বিষয় তো জড়িত, যে আমরা আসলে ছোটবেলা থেকে যদি এই শিক্ষাটা, আবারও সেই শিক্ষায় চলে আসলাম আমরা। স্কুল কলেজ থেকে যদি আমাদেরকে এই জিনিসটা ওইভাবে শেখানো হইতো, আমরা, আমার মনে হয় উন্নত বিশ্বের সব দেশেই এই যে সামাজিক যে বিষয়গুলা, এটাতে শুধু আমাকে নিট এন্ড ক্লিন থাকতে হবে তা না, আমাকে পরিবেশটাকেও নিট এন্ড ক্লিন রাখতে হবে, আমার আশেপাশে যারা আছে তারাও যেন পরিষ্কার ভাবে থাকতে পারে, সেই ব্যবস্থাও আমাকে নিতে হবে। এই যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো আমাদের স্কুল বা স্কুলের থেকেই তো আসলে আমাদের এই শিক্ষাগুলো আসে, কিন্তু আমরা স্কুলে আসলে কতটুকু শিখতে পারি? আমার তো ছোটবেলার কথা যদি মনে পড়ে, আমরা মনে হয় স্কুলে আহ পিটি করতাম প্রতিদিন। ক্লিনিং একটা আহ, মানে ক্লাস হতো, বা একটা যদি বলতাম একটা ক্লিনিং পিরিয়ড থাকতো, সেটা আমরা স্কুলেই সীমাবদ্ধ। স্কুলের যে আমাদের যে মানে ক্লাসরুম গুলা, সেখানের আশেপাশে যেই ময়লা আবর্জনা গুলো আছে, সেগুলো আমরা ক্লিন করতাম। কিন্তু আমাদের মনে হয় যে ওই জায়গাটা ওইখানেই শেষ। কিন্তু বাসায় আসার পরে আমাকে যে ওই জিনিসটা শিক্ষা দেওয়া হয়েছে, সেটা আমি আমার আহ, মানে বাস্তব লাইফে বা আমি আমার ফ্যামিলিতে বা আমার সোসাইটিতে আমি কিভাবে এটা রিফ্লেক্ট করতেছি, এই জিনিসটা আসলে ট্রান্সফারটা হচ্ছে না আমার মনে হয়। এই ট্রান্সফারের জায়গাটায় খুব গ্যাপ রয়ে গেছে। তো আমি আসলে আপনার কাছে একটা কোয়েশ্চেন রাখতে চাই, সেটা হচ্ছে আসলে আমাদের দেশে এই বর্জ্যগুলো আসলে আলাদা করা এতটা কঠিন কেন? আমরা যে সেগ্রিগেশন করব, বর্জ্যগুলোকে তো একটা প্রসেস করার জন্য আগে সেগ্রিগেট করতে হবে, সেই প্রসেসটা কেন এত মানে জটিল কেন প্রক্রিয়া? আচ্ছা, খুবই সুন্দর একটা ইয়ে করছেন। আমি আসলে হচ্ছে এই ধরনের অপারেশনস নিয়েই তো অনেকদিন কাজ করেছি, স্পেশালি আরবান সেক্টরে। হচ্ছে যে এর মধ্যে যেটা হয় কি, যে আপনি যেটা বললেন যে রুরাল এরিয়াতে যে এটা হয় না, সেরকম না। রুরাল এরিয়াতেও হয়, ট্যুরিজমের কারণেও কিন্তু প্রচুর ওয়েস্ট রুরালেও জেনারেট হয়। এবং রুরালেও কিন্তু প্লাস্টিকের পরিমাণ এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। কিন্তু আমরা কিন্তু এখন প্যাকেজিং বলেন বা অন্যান্য যে বিষয়গুলো বলেন, এগুলোও কিন্তু হচ্ছে যে আমাদের আছে, আমরা পরিবেশে দেখতে পাচ্ছি। এখন যেটা বললেন যে সেগ্রিগেশনের বিষয়টা হচ্ছে কি, যে আমরা আলাদা আলাদাভাবে ওয়েস্ট ঘরোয়াভাবে ম্যানেজ করতে অভ্যস্ত নই। এবং আমাদেরকে যতই দেওয়া হোক না কেন, আমরা আসলে আমাদের যে কোনো একটা এডুকেশন আমাদের কিন্তু অ্যাবজর্ব করতে বা এডুকেটেড হতে আমাদের জেনারেশনাল গ্যাপ লাগে। আমরা কিন্তু হচ্ছে যে হুট করে, আমি এই সিঙ্গেল জেনারেশনে, আমি হচ্ছে যে আর্লি এজে একরকম ছিলাম, আমি আমার মিডল এজে সে আমি হয়তো নতুন একটা টেকনোলজি আসলো সেইখানে একটু অ্যাডপ্ট করলাম। আবার আমার এল্ডার এজে গিয়ে আমি হচ্ছে যে আবার নতুন আরেকটা টেকনোলজি আসলো সেইখানে অ্যাডপ্ট করলাম। এইভাবে কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে জাতিগোষ্ঠীগুলো আছে, তারা কিন্তু কেউই আসলে ওইভাবে, তাদের ব্রেন ওইভাবে ফাংশন করে না।
যেমন হচ্ছে যে আমরা খুবই উদাহরণ দিলে বুঝতে পারবো যে এখন যে এআই টেকনোলজি, এখন দেখেন ইয়াং জেনারেশন যারা আছে তারা যতটা অ্যাকসেপ্ট করতে পারতেছে, যারা মিড ম্যানেজমেন্ট বা তার উপরে আছে তারা কিন্তু এত সহজে এআইটাকে অ্যাডপ্ট করতে পারছে না। সিমিলার ক্ষেত্রে হচ্ছে হাত ধোয়া বলেন বা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলেন, সবগুলোর ক্ষেত্রে একই অসুবিধা। আমরা হাত ধুই হচ্ছে খাওয়ার পরে বেশি, কারণ আমাদের খাবারে হচ্ছে তেল চর্বি জাতীয় জিনিস থাকে বেশি। এই কারণে আমরা খাওয়ার পরে বেশি হাত ধুই, কিন্তু খাওয়ার আগে যে হাত ধোয়াটা জরুরি, এটা যে আমার হাইজিনের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা স্টেপ, এটা কিন্তু আমরা অনেকে মনে করি না। সেরকম পরিবেশের হাইজিন কে রক্ষা করবে? পরিবেশের হাইজিন রক্ষা করতে গেলে আপনাকে একটা প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে। আমরা সাধারণত ধরে নেই যে জৈব এবং অজৈব দুইটা ধরনের ওয়েস্ট আমরা যদি দুই ধরনের বিনে রাখি, আমরা বহু জায়গায় দেখছি, বিশেষ করে হসপিটালে গেলে বা সরকারি প্রতিষ্ঠানে গেলে আমরা দেখতে পারি, দেখবেন যে নীল কালারের বা সবুজ কালারের একটা বক্স থাকে, আর একটা হচ্ছে লাল কালারের বক্স থাকে। লাল কালারের বক্সটা হচ্ছে প্লাস্টিক এবং অপচনশীল বা হচ্ছে দেরিতে পচনশীল এই ধরনের যে প্রোডাক্টগুলো, সেগুলোর জন্য হচ্ছে যে বিনগুলো ব্যবহার করা হয়। সেই তুলনায় নীল বা সবুজ কালারের যে বক্সগুলো, সেগুলো কি পচনশীল জন্য, যেগুলো হচ্ছে দ্রুত পচানো যায়, যেগুলো থেকে গ্যাস ফর্ম হয় এবং ওইটা থেকে রিনিউয়েবল এনার্জি জেনারেট করা সম্ভব হয়। এই ধরনের যে পণ্যগুলো, সেগুলো রাখার জন্য আমরা বিন সবুজ অথবা নীল কালারের বিন দিয়ে থাকি। এখন আপনিই বলেন, আমরা কি আসলে কোনো প্রতিষ্ঠানে এটা প্রপারলি মেনটেন করা হয় দেখেছি? কোনো, আমি কিন্তু এখন পর্যন্ত দেখিনি। হ্যাঁ, মানুষ ধরেন যে পানের পিক সেটাও ফেলতেছে বাইরে। আগে অনেক সরকারি গুরুত্বপূর্ণ তথ্য বা পাবলিক প্লেসে বালির দেওয়া থাকতো, বড় একটা ড্রামে করে বা বড় একটা পাত্রে করে বালি দেওয়া থাকতো, যেখানে থুতু অথবা পানের পিক ফেলা হতো। এগুলো তো আমরা ফলো করি না। কারণ হচ্ছে যে এখন এগুলো ফলো না করতে করতে কি হচ্ছে, আমাদের পাবলিক প্লেস থেকে এগুলো কিন্তু হারায় গেছে। আবার আরেকটা বিষয় আছে, আমাদের যারা সোশ্যালি টোটালি এক্সক্লুডেড, তারা এতটাই নিম্ন পরিমাণ চরিত্রের আছে, যাদেরকে আসলে হচ্ছে যে আমরা রিহ্যাবিলিটেট করতে পারতেছি না, কিন্তু তাদের অনেক ধরনের প্রয়োজনের জন্য তারা কি করছে, পাবলিকলি অ্যাভেলেবল যত বিন আছে সেগুলো যদি স্টিলের হয় বা ভালো প্লাস্টিকের হয়, এগুলো কিন্তু চুরি হয়ে যাচ্ছে। নাজমুল ভাই, আপনার সাথে আমি একটু একমত হতে চাই একটা বিষয়ে, যে বিনের কথা বললেন, জি। ব্লু এবং রেড বিন। আমি কিছুদিন আগে প্লেসটার নাম বলি আমি, আসলে হাইকোর্ট, ঢাকা হাইকোর্টের ক্যান্টিনের সামনে একটা বিন দেখলাম, ব্লু কালারের, এবং বিনটার মধ্যে সব হচ্ছে প্লাস্টিকের চায়ের কাপ, এবং বিনটা আপনার মানে ওভারফ্লো হয়ে গেছে, এবং ওই বিনটা ক্লিয়ার করার কেউ নাই। তো একটা হাইকোর্টের মতো একটা জায়গায় ক্যান্টিনের সামনে এই বিনটা যদি ক্লিন করার কোনো পদক্ষেপ না নেওয়া হয়, এবং এখানে যদি মানে অ্যাসাইন কোনো মানুষ না থাকে বা কোনো কর্মী না থাকে যে এই জিনিসটা ক্লিন করতে হবে, তাহলে আপনি আর বাংলাদেশের কোন জায়গায় আপনি এই মানে পরিষ্কার পরিচ্ছন্নতার এই ব্যবস্থাটা চালু করতে পারেন? আইনের প্রয়োগ যেই প্রতিষ্ঠান থেকে করা হয়, সেই বিচারালয়ের সামনেই কিন্তু আসলে আইনের কোনো প্রয়োগ নেই। এই একই ঘটনা ঘটে গেল। এর মধ্যে আরেকটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আমরা জাতি হিসাবে, মানে আমরা আমাদের দেশে যখন বসবাস করি, আমরা নিয়ম কানুন আমাদের মতো করে তৈরি করতে চাই, এবং আমরা কোনো নিয়ম আসলে মানতে চাই না। কিন্তু যখনই আপনি দেখবেন আপনি দেশের বাইরে গেছেন, আপনি একটা চুইংগামের যে খোসাটা, কিংবা একটা কলার খোসাটা, কিংবা একটা চিপসের একটা মানে প্যাকেটটা খাওয়ার শেষে আপনি সুন্দর মতো বিনে গিয়ে ফেলতেছেন। তার মানে আপনার ওই মাইন্ডসেট, যেটা আপনি এখন দেশের বাইরে আছেন, এই দেশে এই কাজটা করা যাবে না, এই দেশে এই কাজটা করলে আমাকে ফাইন দিবে, আমি এই কাজটা করব না। তো আমি তখন কিন্তু ঠিকই গিয়ে বিনে ফেলতেছি, কিন্তু আমি কেন, যখন আমার নিজের দেশে থাকতেছি, আমি কেন ওই কাজ, সেম কাজটা কেন করতেছি? এটা কি আমাদের আসলে মানে আমরা কি অভ্যাস কি কখনো আসলে চেঞ্জ করতে পারবো না, বা এটা আসলে কিভাবে আসলে আমরা এই এই জায়গা থেকে মানে উত্তরণ হতে পারি? না, এইটা এইটা আসলে টোটালি সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট হয়ে যাবে আর কি, যদি আমরা এইভাবে আলাপ করি। কারণ আসলে হচ্ছে যে সোসাইটি দুইটা এলিমেন্টে আসলে মানুষ ড্রিভেন হয় সোসাইটিতে, একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট আর একটা হচ্ছে পানিশমেন্ট। তো আমরা আসলে হচ্ছে আমাদের লাইফে পজিটিভ বা নেগেটিভ রিইনফোর্সমেন্ট খুব বেশি কিন্তু নেই।
মানে বিশেষ করে হচ্ছে যে যারা গ্লোবাল সাউথে আছেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বাদে, যেমন ধরেন যে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর অথবা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, এই ধরনের কিছু কান্ট্রি বাদে বেশিরভাগ সাউথ, গ্লোবাল সাউথের যে কান্ট্রিগুলো আছে সেসব জায়গাতে হয়েছে কি, যে সোসাইটিগুলো হচ্ছে যে আমরা পানিশমেন্টকে ভয় পাই বেশি, রিইনফোর্সমেন্টকে আমরা আসলে ওইভাবে আত্মস্থ করতে পারি না। তো এইটার কারণে হয় কি, যে আমরা যখন হচ্ছে যে আমাদের বিহেভিয়ারগুলো গ্লোবাল নর্থে গেলে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গেলে কেন আমরা হচ্ছে যে এত ভালো আচরণ করি, কারণ হচ্ছে যে আমাদের ওইখানে থাকার একটা ব্যাপার আছে, যে আমরা থাকতে চাই, বা ওইসব দেশে হচ্ছে যে আমরা একটু লম্বা সময় ধরে আমাদের পরিবার নিয়ে থাকতে চাই। তো ওইখানে যদি আমরা একটা ব্যাড বিহেভিয়ার করি, ওইটা তো আমাদের লাইফের উপর ইম্প্যাক্ট করবে, বা আমরা যেই পরিবেশে থাকতে চাই সেই পরিবেশ থেকে আমাদেরকে বের করে দিবে। আমরা কিন্তু ওইসব দেশে থাকতে পারবো না, এই যে ব্যাড ক্যারেক্টারের আমরা একটা সিল পেয়ে যাব। এই কারণে হচ্ছে যে আমরা ওইসব জায়গাতে ওই পানিশমেন্টের ভয়ে আমরা এই নেগেটিভ আচরণগুলো কিন্তু করি না। কিন্তু ওইসব জায়গাতে দেখেন যে পজিটিভ রিএনফোর্সমেন্টও কিন্তু আছে, বা নেগেটিভ রিএনফোর্সমেন্টও কিন্তু আছে। নেগেটিভ রিএনফোর্সমেন্ট কি, আপনি যদি হচ্ছে যে আপনার এলাকায় সদাচরণ না করেন, সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্স দিয়ে, এটা কিন্তু শাস্তি না, আপনাকে তো ট্যাক্স দিতে হবে, সর্বোচ্চ ট্যাক্স আপনি সর্বোচ্চ ট্যাক্সই দিতে হবে। কিন্তু আপনি যদি গুড বুকে থাকেন, তাহলে হচ্ছে যে সরকার কি করবে, আপনাকে হচ্ছে যে আপনি নির্দিষ্ট এজ এবং আপনার ফ্যামিলির হচ্ছে যে নেসেসিটি অনুযায়ী আপনি হচ্ছে ট্যাক্সে অনেক জায়গাতে ছাড় পাবেন। যেন আপনি নিয়মিত ট্যাক্স দেন, 5 বছর নিয়মিত ট্যাক্স দিয়ে আসতেছেন, 600 বছর গিয়ে আপনি কিন্তু হচ্ছে যে ট্যাক্সে হয়তো একটা বড় আকারের ছাড় পাবেন, বা এই ধরনের অনেক ধরনের নিয়ম কানুন দেশ ভিত্তিক অনেক জায়গাতে আছে। আমাদের দেশে না, কিন্তু তবে তবে ভাই পজিটিভ উদাহরণও আছে। আমি যদি একটু পজিটিভ উদাহরণ দিতে চাই, আমরা সবসময় আসলে আমাদের দেশ নিয়ে আশাবাদী থাকতে চাই অনেকেই, কিন্তু আবার নেগেটিভ দিকগুলো যখন দেখি তখন মনে হয় যে আসলে এই দেশে কিছু হবে না। কিন্তু পজিটিভ দিকটা এটাই আমার কাছে মনে হচ্ছে, বাংলাদেশে যেখানে আপনি যান, রেল স্টেশন কিংবা বাস স্টেশন কিংবা ফেরিঘাটে, এইসব জায়গাগুলো কিন্তু প্রচুর নোংরা থাকে, এবং ওয়েস্ট কালেকশন ওইভাবে হয়ই না বললে চলে। কিন্তু আমাদের মেট্রো রেল যে চালু হয়েছে, মেট্রো রেলটা কিন্তু চালু হয়েছে অনেকদিন হয়ে গেছে, কিন্তু মোটামুটি আমার কাছে, আমি যে কয়দিনই গেছি, আমার কাছে খুবই ক্লিন মনে হয়েছে। এবং মেট্রো রেলের ভিতরেও আমাদের দেখলে বোঝা যায় না যে এটা বাংলাদেশের একটা পাবলিক ট্রান্সপোর্ট। আর বাংলাদেশের পাবলিক ট্রান্সপোর্টের মানে ভিতরে এতটা নিট অ্যান্ড ক্লিন, এটা মানে খুবই ভালো লেগেছে। এবং আশা করি আমাদের মানে অভ্যাসে আস্তে আস্তে পরিবর্তন আসবে বা আসতেছে। এটা হয়তো বা আমরা ট্রান্সফারের দিকে যাচ্ছি, যেহেতু উন্নত বিশ্বের টেকনোলজি গুলো আমরা নিয়ে আসতেছি, উন্নত বিশ্বের চাল চলন, ডিজিটালাইজেশন সবকিছুই যেহেতু আসতেছে, তাহলে তাদের মানে অভ্যাসগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে চলে আসবে বলে আমার মনে হয়। না, যেমন আমিও আহ নেগেটিভ বলতেছি না, বাট মেট্রো রেলের উদাহরণ যেহেতু বললেন আমি বলি। আমরা আমরা কিন্তু আমাদের ঘরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমাদের টয়লেটগুলা আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। পাবলিক টয়লেট আপনি দেখেন, আমরা কিন্তু নোংরা করে দিয়ে আসি। সেম, আমরা যেহেতু মেট্রো রেলের বডির ভিতরে হচ্ছে যে ট্রাভেল করি, ভিতরে কিন্তু পরিষ্কার, কিন্তু আপনি যদি ট্রেল ট্র্যাক দেখেন, সেইখানে দেখবেন অনেক ময়লা কিন্তু ফেলা আছে। এবং এটা নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ অনেকবার মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করছে, এবং মাঝে মধ্যেই তারা ক্যাম্পেইন করে। এবং হচ্ছে যে এইটা কিন্তু রিস্কি, একটা ট্রেন ট্র্যাকে, ওটা কিন্তু ইলেকট্রিক ট্র্যাক। সো ওইখানে গিয়ে একজন পরিচ্ছন্নতা কর্মী সে যে এগুলো পরিষ্কার করবে, তার কিন্তু অনেক মানে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার অনেক ঝুঁকি থেকে যায়। সো এইসব দিক থেকেও কিন্তু আমাদের সচেতন হওয়ার বিষয় আছে। অবশ্যই, আরো আরো অবশ্যই। কয়েকটা বিষয়, কি সামগ্রিক বিষয় দেখেন, আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে, আমাদের মানে আমি বিভিন্ন এপিসোডে আমরা হচ্ছে যে আলাপ করেছি যে আমাদের এডুকেশন সিস্টেম ভালো না, বা আমাদের এখানে ইমপ্রুভ করার দরকার আছে। কারণ আমরা ধরেন যে একদম গ্রামের প্রাইমারি স্কুল থেকে পড়ে আসতেছে, তার যে লেভেল অফ এডুকেশন, অথবা হচ্ছে যে আমরা যে হাই স্ট্যাটাস ওয়ালা ফ্যামিলি থেকে আসতেছে, তার যে লেভেল অফ এডুকেশন, দুজনে কিন্তু দুই রকম পায়। যেটার কারণে হয় কি, ইনইকুয়ালিটির যে বিষয়টা সেটা তৈরি হয়, যে যে উঁচু বা যে একটু ভালো ফ্যামিলি থেকে আসতেছে, ভালো ফ্যাসিলিটি পেয়ে আসতেছে, সে মনে করে কি যে আচ্ছা আমি ওদেরকে কেন ইয়ে করব, ওদেরকে আমার গায়ে বাঁধানোর দরকার নাই, ওরা তো হচ্ছে যে ছোট লোকের জাত বা এই টাইপের। আবার
যারা হচ্ছে যে আন্ডারডগ, তারা মনে করে কি যে এরা তো আমাদেরকে সারা জীবন ইগনোর করে, হ্যাঁ, এই কারণে হচ্ছে যে আমরা ওদেরকে খুব বেশি একটা পছন্দ করার আমাদের কোনো কারণ নাই। এবং দেখেন বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনি যদি আমাদের আগের জেনারেশনে খেয়াল করেন দেখবেন যে এই ধরনের অ্যারাউন্ডই, যে বড়লোক গরিবকে অত্যাচার করতেছে, গরিব বড়লোককে পছন্দ করে না, এই ধরনের স্টোরি লাইন নিয়েই কিন্তু তৈরি। তো আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টে ফিরে আসি। যেটা হয় কি যে যারা ওয়েস্ট কালেক্ট করতেছে তারা তো আসলে হচ্ছে যে ওই ধরনের এডুকেটেড না বা ওই লেভেলের ট্রেইনড না। তারা কি করতেছে, ধরেন যদি নীল এবং লাল বাক্সে আপনি আলাদা আলাদা ওয়েস্ট রাখেনও, সে যে ভ্যানটা ইউজ করতেছে বা ট্রাকটা ইউজ করতেছে সে তো সব ওইখানে এক জায়গায় ফেলতেছে। এইটা কিন্তু হচ্ছে যে তাহলে আলটিমেটলি হলো কি, আপনি তো আলাদা করে আপনার আসলে লাভ হচ্ছে না। ঘরে কেউ না, কেউ আপনার সচেতন মানুষ। পলিসি লেভেলে শুধু কাজ করলে হবে না, আমাদের জি। অবশ্যই ট্রেনিং সেশন, অ্যাওয়ারনেস সেশন এগুলো অবশ্যই বৃদ্ধি করতে হবে। না, আমাদের আমরা পলিসি দেখলাম অনেক যে অনেক এনাফ আছে, আমরা 3 ইয়ার স্ট্র্যাটেজি ফলো করতেছি, আমাদের ইনস্টিটিউশনাল আমরা, যে আমার রেগুলেটরি মনে আছে। হয় আমরা বিভিন্ন এই যে মিউনিসিপ্যালিটির কথা বলি, মিউনিসিপ্যালিটি গুলোতে ওয়েস্ট মানে ম্যানেজমেন্টের একটা ডিপার্টমেন্টই আছে, মানে স্পেসিফিক কনজারভেন্সি। স্লাম ডেভেলপমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট থাকে এইখানে, এই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। তো সেখানে যে ট্রেনিং সেশন গুলো হয়, এই ট্রেনিং সেশন গুলোতে ওই যে আপনি বললেন যে কোন ক্যারিয়ারের মানুষগুলো আসে এবং তাদেরকে আসলে ওইভাবে ট্রেন আপ করা হচ্ছে কিনা, নাকি শুধু আপনার নাস্তার প্যাকেট দিয়ে একটা ব্যানার দিয়ে আমি মানে ট্রেনিং সেশনটা শেষ করে ফেললাম, যে সে কিছু শিখলো না কিন্তু আমার ট্রেনিং করানোর দরকার, আমি ট্রেনিং করে ফেললাম, এটা হলে আর কিন্তু আমাদের জন্য বিপদ। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে উন্নত বিশ্বে কিন্তু, যেমন জাপানের মতো দেশের কথা যদি বলি, তারা কিন্তু এই আহ, মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট করে এটাকে এনার্জিতে রূপান্তরিত করে ফেলছে। এবং জাপানের কিছু ভিডিও দেখলাম যে তাদের বাসার সামনে যে ড্রেনের পানি, এটা মানে মানে খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং এর মধ্যে দিয়ে মাছ চলাচল করে। তার মানে এটা আপনার এনভায়রনমেন্টাল কতটা ইম্প্যাক্ট ফেলতেছে। এবং হয়তো এটা আমাদের দেশে এটা আসলে মানে আপনি কল্পনাও করা যায় না যে আমার বাসার সামনে একটা ড্রেন, এই ড্রেনের পানি স্বচ্ছ থাকবে এবং এখানে অনেক মানে বিভিন্ন রঙের মাছ মাছ থাকবে। চলাচল করবে, এটা হ্যাঁ। চিন্তাই করা যায় না, কিন্তু জাপান তো এটা করে দেখাইছে। এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট করে তারা এটাকে এনার্জিতে রূপান্তরিত করতেছে। আমাদের দেশেও কি এইটা সম্ভব না? আমরা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি, আমাদের দেশে কাজ চলছে, বিভিন্ন ধরনের সোলার প্যানেল বসতেছে, উইন্ড মিল বসতেছে। তো ওয়েস্টও কিন্তু একটা বড় সোর্স এনার্জি। তো এই জায়গাটায় আসলে আমরা কতটুকু মানে এগিয়েছি বলে আপনার মনে হয়? আসলে ওইখানেই যেটা হচ্ছে যে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে কি, যেটা আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা আসলে হচ্ছে যে দেখাতে চান যে আমি শহরটা পরিষ্কার রাখছি, যেটা তার ভোট ব্যাংক হিসেবে কাজ করে, কিন্তু এটা ম্যানেজ করা হচ্ছে কিভাবে এটা তো কোনো আসলে নাগরিক গিয়ে দেখতে পাচ্ছেন না। সেই কারণে তাদের হয়তো এই জায়গাটাতে আগ্রহের মানে পরিমাণ কম থাকে। কিন্তু এইটা আসলে তাদের প্ল্যান করা উচিত হচ্ছে, আমি এই ধরনের রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করব। বাংলাদেশে কিন্তু অনেক ধরনের এজেন্সি আছে, বিআইএফএফএল এটা সরকারি একটা এজেন্সি, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং অ্যান্ড ফান্ডিং রিলেটেড, আমার এক্সাক্ট নামটা মনে আসতেছে না, বাট বিআইএফএফএল আমি শর্টে নামটা মনে আছে। ইটকল নামে একটা প্রতিষ্ঠান আছে, যারাও রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে এবং বিশেষ করে সোলারে তারা অনেক অনেক এগিয়ে গিয়েছে। এছাড়াও হচ্ছে বাংলাদেশে বিএমডিএফ, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড, এটা একটা ব্যাংক, এটা নন শিডিউল ব্যাংক, বাট এটা শুধুমাত্র ফাইন্যান্স করে লোকাল গভর্নমেন্টের যারা লিডার আছে, তারা যদি কোনো প্রজেক্ট তৈরি করে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, তাদেরকে হচ্ছে যে ফান্ডিং দেওয়ার জন্য, বিশেষ করে পৌরসভা যেগুলো আছে পৌরসভার জন্য, পৌরসভা যদি চায় যে আমি একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট করব বা আমি একটা কালভার্ট করব বা আমি একটা রাস্তা করব, এই সংক্রান্ত যে প্রজেক্টগুলো এগুলো যদি পলিটিক্যাল লিডাররা নিতে চান, তাহলে তাদের ডেভেলপমেন্ট প্রপোজাল অনুযায়ী সরকার কিন্তু তাদের এই এই ইনস্টিটিউশনগুলোকে লোন দেয় একটা স্বল্প হারে। তো সেই এই ধরনের অনেক ধরনের মেকানিজম কিন্তু গভর্নমেন্টের আছে। কিন্তু আমরা আসলে হচ্ছে যে কোন জায়গাটাতে ইয়ে করি, যে ধরেন আমার বাসার সামনে থেকে রাস্তা হচ্ছে কিনা, বা যে ফুটপাতে যদি জায়গা বাড়ানো হয় তাহলে তো আমার কোনো এক ভোটারের
বিল্ডিং থেকে হচ্ছে যে জায়গা নিতে হবে, তখন হচ্ছে যে সে কি করে, ওই রাস্তার মধ্যে ফুটপাতের জায়গাটা অ্যালোকেট করার চেষ্টা করে। রাস্তা কিন্তু আর চওড়া হয় না, আমাদের গাড়ি ঘোড়ার পরিমাণ। ওইদিকে আবার হচ্ছে যে আমরা কি করতেছি, বেশি বেশি রেজিস্ট্রেশন দিচ্ছি। আমরা হচ্ছে যে এই যে অটো বাইকগুলোর রেজিস্ট্রেশন দেয় কারা? এটা তো বিআরটিএ দেয় না, বা বিআরটিসি থেকে আসে না। এটা আসে কোথা থেকে? এটা আসে হচ্ছে যে স্থানীয় সরকারের যে দায়িত্বে হচ্ছে যে রিক্সা, অটো রিক্সা, এগুলো হচ্ছে যে আমরা রেজিস্ট্রেশন দিচ্ছি। সিমিলারলি ওয়েস্ট ম্যানেজমেন্টে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার দরকার, যে ট্রিটমেন্ট প্ল্যান্ট, আপনি বললেন যে এখান থেকে আমরা রিনিউয়েবল এনার্জি তৈরি করতে পারি, সেটা তো গেল হচ্ছে পচনশীল দ্রব্যের জন্য। যেগুলো অপচনশীল, যেগুলো আপনি কখনোই মাটিতে হচ্ছে যে এই জিন্দেগিতে পারবেন না, হয়তো হচ্ছে যে মানে হাজার হাজার বছর লাগবে ওগুলো মাটির সাথে বা পরিবেশের সাথে মিশতে। এর মধ্যে মাইক্রোপ্লাস্টিক হয়ে আমাদের খাবার, আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সবকিছুর মধ্যে কিন্তু আমাদের শরীরেই এটা আসতেছে, এবং আলটিমেটলি আমাদের মানুষের লাইফেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও হচ্ছে কি, পানি যে দূষিত হচ্ছে, যেটার কারণে হয় কি, মাছ আসতেছে না, বা সেইখানে কোনো হেলদি লিভিং বিইং ওইখানে থাকতে পারতেছে না। কারণ হচ্ছে যে ওই পানিতে অক্সিজেন বলেন বা হচ্ছে যে যেই ধরনের কেমিক্যাল থাকার কথা, সেই জিনিসগুলা কিন্তু পানিতে আর উপস্থিত থাকতেছে না। এইভাবে আমরা যে টোটাল জিনিসটা, এই জিনিসগুলো নিয়ে তো আমাদের নীতি নির্ধারকরা যে চিন্তা করবেন, সেই ধরনের আমি জানি না তাদের শিক্ষাগত যোগ্যতা, তারা অনেকেই অনার্স মাস্টার্স পাস করেন, কিন্তু তারা সেই শিক্ষাগুলো ধারণ করেন কিনা, এই জায়গাতে আমাদের কিন্তু প্রশ্ন তোলার জায়গা আছে। ওনারা যদি হচ্ছে সদিচ্ছা না রাখেন, আপনি আমি আমরা ইন্ডিভিজুয়াল জনগণ মিলে আমরা কি আসলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, বা এই ধরনের ফাইন্যান্স করা সম্ভব? এই যে মেট্রো রেলের কথা বললাম, বা বাংলাদেশে এখন থার্ড টার্মিনাল হচ্ছে, বা বড় বড় যত ইনফ্রাস্ট্রাকচার হয়, এগুলো ফাইন্যান্স কি আসলে ইন্ডিভিজুয়াল মানুষরা করে? করে না, করে হচ্ছে বড় বড় কোম্পানি। তারা হয়তো কয়েকটা কোম্পানি মিলে তারা ফাইন্যান্স করে, গভর্নমেন্টকে টাকা দেয়, এইভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হয়, এরপরে হচ্ছে যে জিনিসগুলা হয়। একটা জিনিস একটু জানতে চাচ্ছি, সেটা জি, হচ্ছে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলাপ করলাম, জি, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে তো অনেক রিসার্চ চলছে বাংলাদেশে। অনেক এনজিও আইএনজিও কাজ করতেছে, এবং মিউনিসিপ্যালিটি বলেন, সিটি কর্পোরেশন বলেন, সব লেভেলে কাজ হচ্ছে। কিন্তু আমরা মানে আমার মনে হচ্ছে যে একটা জায়গায় স্টাক হয়ে আছি। আমরা কেন আগাইতে পারতেছি না কেন? যে আমরা এটা থেকে যে একটা প্রোডাক্টিভ কিছু বের করব, বা আমাদের আসলে এটার ইমপ্যাক্টটা আমরা কিভাবে আসলে দেখবো। আমার সবসময় একটা জিনিস মনে হয়, বর্জ্য আসলে কোনো আবর্জনা না। এটাকে যদি ইউটিলাইজ করা যায়, বা এটাকে যদি সম্পদ, হ্যাঁ। সঠিকভাবে আমরা প্রসেস করতে পারি, তাহলে এটা থেকে অর্থ আসবে, এটা থেকে জ্বালানি মানে উৎপাদন করা যাবে। এমনকি এইটা আমরা প্রসেস করতে গিয়ে আমরা যে এটাকে একটা বিজনেস এর ক্ষেত্রে নিয়ে যাচ্ছি, কিংবা এখানে কিছু লোকের কর্মসংস্থানও হবে, মানে চাকরির আহ, মানে কিছু অপশনও তৈরি হবে আমার মনে হয়। তো এই বর্জ্যকে আসলে আমরা মানে গায়ে লাগাচ্ছি না। আমি বলবো হচ্ছে, এনজিওর লোকজন তো শুধু অ্যাডভোকেসি করতে পারে। এনজিওর লোকজন কি আসলে কোনো মানে পলিসি ইনফ্লুয়েন্স করা ছাড়া, সেটা নেগেটিভলি হোক পজিটিভলি হোক, এনজিওর অনেক সমালোচনা আছে। বাংলাদেশে অনেক ধরনের প্র্যাকটিশনার, তারা কি করতে পারে, একটা রিকমেন্ডেশন দিতে পারে। এখন সরকার সেই রিকমেন্ডেশনটা নিবে এবং নিয়ে কাজ করবে কিনা, এটা তো সম্পূর্ণ সরকারের উপরে নির্ভর করে। যেমন ধরেন যে বাংলাদেশে জেন্ডার রিলেটেড অনেক ধরনের অ্যাডভোকেসিতে কিন্তু সরকার অ্যাকসেপ্ট করছে বিভিন্ন এনজিওর রিকমেন্ডেশন। সেগুলোর পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকা সত্ত্বেও সরকার কিন্তু সেইটা নিয়ে আগাচ্ছে। সেরকম এনভায়রনমেন্ট রিলেটেড অনেক ধরনের যেটা হচ্ছে যে রিকমেন্ডেশন আমরা পাই, সেটা নিয়ে তো হচ্ছে যে কেউ কখনো আসলে আমরা খুব বেশি কাজ আগাচ্ছে তাও না, আবার একেবারে যে হয়নি তাও না। আপনি দেখেন বাংলাদেশে একটা সময়ে ওপেন ডেফিকেশন রেট বা উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করার যে বিষয়টা, এইটা কিন্তু একটা মেইন স্ট্রিম বিষয় ছিল। এখনো আমরা দেখি বাংলাদেশের পাশেই আমাদের ভারত, মানে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বিহার, এইসব জায়গাতে কিন্তু ওপেন ডেফিকেশনের রেট অনেক হাই। সেই তুলনায় বাংলাদেশ কিন্তু ওপেন ডেফিকেশন ফ্রি অ্যানাউন্স করছিল। আমরা গত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যেটা ছিল, এখন তো এসডিজি চলতেছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, 2000 সালের দিকে ওই সময় যে এমডিজি যে ছিল, সেইখানে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারছি যে আমরা ওপেন ডেফিকেশন ফ্রি করছি।
এখন আবার ধরেন যে বিভিন্ন জায়গাতে ফ্যাসিলিটি বা ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে আবার কিছু কিছু জায়গাতে ওপেন ডেফিকেশনের রেট বাড়তেছে। এই জায়গাতে আসলে সরকারই কিন্তু উদ্যোগী হয়েছিল, এনজিও গুলা যারা কাজ করছে তারা তো মানুষকে বোঝাতে পারছে যে ওপেন ডেফিকেশন করলে আলটিমেটলি ওটা ঘুরে ফিরে জীবাণুটা আমাদের শরীরেই প্রবেশ করে, আমাদের শরীরে ডায়রিয়া হয়, আমাদের শরীরে অনেক ধরনের রোগ জীবাণু বাসা বাঁধে। এবং দেখেন ডায়রিয়ার প্রকোপ কিন্তু এখন বাংলাদেশে অনেক কমে গেছে। স্পেশালি যদি কলেরার কথা হিসাব করেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটা রিসার্চ ইনস্টিটিউট আছে আইসিডিডিআরপি, যারা হচ্ছে কলেরার উপরে ডেডিকেটেড। এটা কিন্তু ওয়ার্ল্ডে এরকম রিসার্চ ইনস্টিটিউট নাই। বাংলাদেশ কিন্তু সব থেকে বেশি কলেরার রেট ছিল, এখন সেইখান থেকে কলেরার রেট কি পরিমাণ কমে গেছে নেই বললেই চলে, আমরা কিন্তু শুনিই না। এখন ডায়রিয়া হচ্ছে কাদের? ডায়রিয়া হচ্ছে যারা রাস্তাঘাটে আনহাইজেনিক খাবার খাচ্ছে, তাদের হয়তো হচ্ছে যে ডায়রিয়া হচ্ছে, তাদের জন্য অন্য অন্য ব্যবস্থা নেওয়া হতে পারে। যেহেতু ওয়েস্ট নিয়ে কথা বলছিলাম, সরকারকে এই জায়গাতে চিন্তা করতে হবে যে আমরা ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করব, অথবা যারা রাজনৈতিক কর্তা ব্যক্তি আছেন তাদেরকে আমরা এই জায়গাটাতে এনফোর্স করব। হ্যাঁ, এইখানে সরকারের কয়েকটা জায়গাতে আমি খুবই ভালো কৃতিত্ব দিতে চাই, যেটা হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট যে ডিভিশন আছে সরকারি, আমরা আমলাতান্ত্রিক অফিস, কিন্তু তারপরেও তারা যেই ধরনের পলিসি নিয়েছে, যে ধরনের ফ্রেমওয়ার্ক অ্যাডপ্ট করেছে, এইটা পৃথিবীর অনেক দেশে নাই, অনেক দেশেই নাই। বাংলাদেশ কিন্তু এইসব জায়গাতে, বিশেষ করে স্যানিটেশনের যে ময়লা আছে এই জায়গাতে তারা কিন্তু খুবই পায়োনিয়ার। যেটা হচ্ছে কি, এইটা অপারেশনালাইজ করার জন্য তারা যখন লোকাল গভর্নমেন্টের কাছে পাঠাচ্ছে যে আপনি আপনার এলাকাতে এটা কিভাবে অপারেশনালাইজ করবেন এই ফ্রেমওয়ার্কটা, সেই বিষয়ে আমাদেরকে প্রস্তাবনা দেন বা সেই বিষয়ে আপনাদের পরিকল্পনাটা দেন, তখন কিন্তু যারা পরিকল্পনা করতেছে ওই ঘুরে ফিরে দেখবেন যে হচ্ছে যে হ্যাঁ আমি এতগুলা দরিদ্র পরিবারকে হচ্ছে এতগুলা টয়লেট দিব, এতগুলা পরিবারকে টিউবওয়েল দিব। এই জিনিসগুলো তো আসলে অডিটেবল না, বা আমরা হচ্ছে তো জানি যে এইসব জায়গাতে যে সুযোগটা থাকে টাকা পয়সা সরানোর, আপনি যদি একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেন, সেই সব জায়গাতে হয়তো খুব বেশি একটা ইন্টারেস্ট পলিটিক্যাল লিডাররা পান না, কারণ ওই জায়গাতে তাদের হয়তো অন্য অন্য বেনিফিট থাকে না। এই জায়গাতে আমাদের কিন্তু সমালোচনার সুযোগ আছে। তো এই রাজনৈতিক সদিচ্ছা যতদিন পর্যন্ত না আসবে, পাবলিক আসলে হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টে ওয়েস্ট আমার বাসা থেকে নিয়ে যাচ্ছে, আমার দায় এই পর্যন্তই। এরপর শহরের যে যারা কর্তব্য ব্যক্তি আছেন, গ্রামের যারা কর্তব্য ব্যক্তি আছেন, তারা এটা কিভাবে ম্যানেজ করতেছে ওইটা কিন্তু দেখা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল সিটিজেন এটা আমার পক্ষে সম্ভব না। সেইটার জন্য আমরা কিন্তু স্যানিটেশন ট্যাক্স দেই, আমরা যে হোল্ডিং ট্যাক্স দেই এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করা আছে, যেটার 6 থেকে 7% শুধুমাত্র ওয়েস্ট ম্যানেজমেন্টের পিছনেই খরচ হয়। সেইখানে ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা কোন কোন জায়গাতে বেশি খরচ হয় আমরা দেখেছি হচ্ছে, দেখবেন মশা মারার ওষুধ, সেইটা কিনতেছে কিনতেছে কিছু পরিমাণ কিনে হয়তো কেমিক্যালের সাথে অন্য অন্য কোনো কিছু মিশিয়ে সেইটা হচ্ছে যে আমরা একভাবে ইউজ করতে আমরা দেখেছি, যখন অডিট হয় তখন আমরা এগুলো পাই। তো এইভাবে যদি হচ্ছে যে আমাদের এফিসিয়েন্সি কমে যায়, ফাইনান্সিয়াল এফিসিয়েন্সি, তাহলে তো আমরা হচ্ছে যে আগাতে পারবো না। তো এই জন্য আমার কাছে মনে হয় রাজনৈতিক সদিচ্ছার খুব বড় অভাব আছে। আমাদের আমলাতান্ত্রিক দিক থেকে আমি দেখেছি বরঞ্চ তারা কিন্তু হচ্ছে যে এই জায়গাটাতে খুব যথেষ্ট প্রোগ্রেসিভ, স্পেশালি ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন, এই দুইটা ডিভিশন তো খুবই অ্যাক্টিভ এইসব বিষয়ে। তাদেরও অনেক লিমিটেশন আছে, আমি বলতেছি না যে তারাও হচ্ছে যে 100% সব দিক থেকেই হচ্ছে যে একেবারে আইডিয়াল একটা পারফরমেন্স দিচ্ছেন, কিন্তু আমাদের ইকোসিস্টেমটা তৈরি করতে হবে যে আমরা এই জিনিসগুলো বুঝবো এবং পরিবেশের ক্ষতি হলে আসলে আমাদের ক্ষতি হবে এই জিনিসটা আমাদের বোঝার অনেক দরকার আছে। আমরা টিউবওয়েলটা এবং ল্যাট্রিনটা এখনো পর্যন্ত 3 ফুট ডিস্টেন্স মেনটেন করে তৈরি করি না, বা 5 ফুট ডিস্টেন্স মেনটেন করে তৈরি করি না। আমাদের তো বিল্ডিং কোড আছে, তো সেইগুলো যদি এই ডিস্টেন্সটা মেনটেন না করি, হ্যাঁ যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো হচ্ছে যে আপনি 10 ফুট দূরত্বে হচ্ছে যে ল্যাট্রিন এবং মিনিমাম 10 ফুট টিউবওয়েলের। রাখতে হ্যাঁ, হবে। হ্যাঁ, এই 10 ফিটের কম হলে আপনার যেই হ্যাঁ, ফিকাল কলিফর্ম যেই ব্যাকটেরিয়াটা, হ্যাঁ, এই ব্যাকটেরিয়াটা
পানির সাথে চলে আসে। আপনি যখন টিউবওয়েল টেস্ট করবেন হ্যাঁ পানি তো অবশ্যই পাবেন। হ্যাঁ। যেমন তাহলে আমি আপনার ফরিদপুরে প্রায় 1-150 টিউবওয়েলের উপরে একটা মানে সার্ভে করছিলাম। এখানে আমি যেটা দেখতে পাই যে আর্সেনিকের পরিমাণ তো আছে, আয়রন এটা তো সব জায়গায় থাকে বাংলাদেশে, যেহেতু আয়রনের একটা ইয়া থাকে, কিন্তু ফেকাল কোলিফর্ম যে ব্যাকটেরিয়াটা এটা খুব বেশি পাওয়া যায়, সেইগুলোতেই পাওয়া যাচ্ছে যেগুলোর আশেপাশে একদম লেট্রিন একদম খুবই কাছাকাছি করে ফেলে। তো এই এই সচেতনতা গুলো আসলে আমাদের মানে বিল্ড আপ করতে হবে। এটা বিল্ড আপ করতে না পারলে আমরা আসলে উন্নত বিশ্বে পা ফেলতে পারবো না। সেটাই আমার সেটাই। মনে হয় দৈনন্দিন জীবনে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমরা চিন্তা করি যে আমরা মানে একটা ডেভেলপিং কান্ট্রি, একটা ভালো একটা জায়গায় যাচ্ছি, আমাদের দেশ আরো উপরের দিকে যাবে, কিন্তু ডেভেলপ কান্ট্রি গুলোর যেই মানে স্কেলিং করা হয় বা যে মার্কিং করা হয়, সেখানে মানে যে ইন্ডিকেটর গুলা থাকে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানে ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হচ্ছে এই ওয়েস্ট মানে ম্যানেজমেন্টটা তারা কিভাবে করে। জি মানে একটা দেশকে, একটা শহরকে, একটা সোসাইটিকে কিভাবে তারা কতটুকু পরিচ্ছন্ন রাখতে পারছে, এবং এটার সাথেই তো সবকিছু জড়িত। আমাদের এনভায়রনমেন্ট, আমাদের চারিপাশ। আহ, তো আমাদেরকে আসলে আরো সচেতন হতে হবে, মানে আমার নাগরিক হিসেবে সচেতন হতে হবে, এবং যারা আমাদের স্কুল কলেজ লেভেলে যারা মানে ম্যানেজমেন্ট লেভেলে আছেন তারা আরো এগিয়ে আসতে হবে। এনজিও আইএনজিও যারা আছেন তারা তো কাজ করে যাচ্ছেনই, আর সরকারকেও আরো মানে এই বিষয়ে আমার মনে হয় এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা একমাত্র এই এই চ্যালেঞ্জটা আসলে মানে ওভারকাম করতে পারবো বলে মনে হয়। জি জি। এইটাই মানে শেষ কথা করব হচ্ছে এটা দিয়েই, সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একটা রিসার্চ আছে। তারা হচ্ছে যে 90s 80s এর দিকে যখন প্রচুর ক্রাইম হতো নিউ ইয়র্ক সিটিতে, তারা এটাকে আস্তে আস্তে ডেভেলপ করেছে। তারা অবজার্ভ করেছে যে শহরটা যদি সাজানো গোছানো হয়, শহরটা যদি হচ্ছে আর্টিস্টিকলি বা অ্যাস্থেটিকলি ক্লিন রাখা হয়, এবং সেইখানে যদি অনেক গোছানো পরিবেশ থাকে, সেই সব এলাকাতে ক্রাইমের রেট কম থাকে। এবং বেসড অন দ্যাট আমেরিকায় যত হচ্ছে, আমরা হয়তো ওইটাকে স্লাম আমাদের হিসাবে বলবো না, বাট ওদের হিসাবে স্লাম। আমাদের দেশে স্লাম তো আরো বিলো স্ট্যান্ডার্ড, যেখানে আসলে মানে ইনহিউম্যান লেভেলের, কি বলবো, যে ডিহিউম্যানাইজিং পরিবেশে আমরা থাকি। কিন্তু ওই নিউ ইয়র্কেও যেসব জায়গাতে দেখা যেত যে একটু আগোছালো অবস্থা আছে, সেই সব জায়গাতে তারা ক্লিন করা শুরু করলো, এবং বিভিন্ন সুন্দর সুন্দর গ্রাফিতি দিয়ে তারা হচ্ছে যে শহরটাকে সাজানোর পরিকল্পনা করলো। এবং এইটার পরপরে তারা প্রায় 60 থেকে 80%, ডিপেন্ডিং অন ডিফারেন্ট টার্ফস, টার্ফ বলে ওরা বিভিন্ন নেইবারহুডকে, এই নেইবারহুডগুলোতে ওদের ক্রাইম রেট ড্রপ করছে। তার মানে কি, আপনি মানে শুধুমাত্র একটা ওয়েস্ট ম্যানেজমেন্টের সিস্টেমটা যদি ক্লিয়ার রাখেন, আপনি দেখবেন যে ওইখানে মানুষের মন মানসিকতা ভালো থাকবে, তাদের হেলথ ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, মানুষের অপরাধ প্রবণতাও কম থাকবে। একেবারে হয়তো হচ্ছে যে শুধুমাত্র ওয়েস্টের উপরেই এই ভ্যারিয়েবল মানে অপরাধ প্রবণতা নির্ভর করে না, বাট কমানোর ক্ষেত্রে একটা এখানে কিন্তু ইনফ্লুয়েন্স করে। তো এই কারণে আমাদের মনে হয় ওয়েস্ট নিয়ে আমাদের সবারই সচেতন হওয়া উচিত। আমাদের এইখানে পলিসি মেকার বা ইনফ্লুয়েন্সার কিন্তু আমাদের দেশে কম। সেই জায়গাতে আরো নতুন নতুন লোক তৈরি হবে, এটাই আমাদের আশাবাদ ব্যক্ত করে আমি আমার পক্ষ থেকে শেষ করছি। পরিশেষে যেটা বলতে চাই, বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্টে যে চ্যালেঞ্জ যেমন আছে, আবার আমাদের অনেক সম্ভাবনাও আছে। কারণ আমাদের দেশের আহ, জনসংখ্যা অনেক বেশি। তো এই জনসংখ্যার আহ, যে পরিমাণ, এই পরিমাণের একটা পোর্শনও যদি আসলে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আহ, স্বপ্রণোদিত হয়ে এগিয়ে আসে, আমার মনে হয় একটা শহরকে, একটা এলাকাকে, একটা সোসাইটিকে, একটা বিভাগকে, কিংবা পুরো দেশটাকে আমরা ক্লিন করতে খুব বেশি সময় লাগবে না। তো আজকে এই বলেই শেষ করছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ক্যারিয়ার নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। জি, শুভরাত্রি।